আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমি মোহাম্মদ সাব্বির হোসেন শিশির। আজকে এখানে আমরা কেমিস্ট্রির কিছু অ্যানালাইটিক্যাল কোশ্চেন নিয়েছি। যে সমস্যাগুলো হয় তোমাদের, যে পরীক্ষার আগে তোমরা চাও যে কম পড়াই একদম 100% কমন ফেলতে। তো আমরা সেই উদ্দেশ্যেই এখানে এসেছি। আমরা অ্যানালাইটিক্যাল ভাবে 7-8টা কোশ্চেন নিয়ে এসেছি। তো আসলে এই অ্যানালাইসিস গুলো কিভাবে করা হয়েছে, ধরো কেমিস্ট্রি বা অন্যান্য সাবজেক্টে যেটা হয়, বোর্ড কোয়েশ্চেন ওই সিমিলার ভাবেই, মানে একই টাইপ কোয়েশ্চেন গুলো প্রত্যেক বছর একটু জাস্ট 19-20 করে দেয়। তো আমরা সেরকমই টাইপ ধরে ধরে কিছু কোয়েশ্চেন নিয়ে এসেছি। তো তোমরা যদি এইগুলো কোয়েশ্চেন গুলো করে পরীক্ষার হলে যাও, সো এটুকু বলা যায় যে মোটামুটি 90 থেকে 100% তোমাদের কমন থাকবে। সো আমরা এই কোয়েশ্চেনের আমরা জাস্ট সিকিউ নিয়েছি এখানে, যাতে বেশি লেন্দি না হয় ভিডিওগুলো। তো আমরা সিকিউ এর দেখা যাচ্ছে গ ঘ এই কোয়েশ্চেন গুলো করবো, শেষে ক খ এর একটা ছোট্ট লিস্ট দিয়ে দিব যে এগুলো আসতে পারে। আর আমরা কোয়েশ্চেনের ফাঁকে ফাঁকে থিওরি গুলো হালকা করে শিখে নিব। ওকে, আচ্ছা চলো তাহলে আমরা শুরু করি। সো এখানে দেখো ক খ যে কোয়েশ্চেন গুলো আছে এগুলো কিন্তু পরে আমি নিয়েছি, যে যেমন আলফা কোনা কি, এটা আমি পরে নিয়েছি, আমি এটা পরে ডিসকাস করব। তো আমরা শুরুতে গ ঘ নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? তো এই চ্যাপ্টারের মেনলি কিছু জিনিস আছে, যেমন আমি যদি এই চ্যাপ্টারের মেন জিনিসগুলো একটু বলি জাস্ট শর্টকাটে। যেমন আমি যদি বলি 1 নম্বরে এই চ্যাপ্টার থেকে বের করতে দেয় হচ্ছে আর ব্যাসার্ধ, ঠিক আছে? 2 নম্বরে এই চ্যাপ্টার থেকে আসতে পারে শক্তি বের করা, এনার্জি বের করা। ওকে, 3 নম্বরে এই চ্যাপ্টার থেকে যেটা আসে সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বের করা বা তরঙ্গ সংখ্যা বের করা, এই টাইপের রিলেটেড জিনিস। আর কি কি আসতে পারে? আর আসতে পারে হচ্ছে দ্রাব্যতা রিলেটেড কনসেপ্ট, আর আসতে পারে দ্রাব্যতা রিলেটেড যে কনসেপ্ট গুলো, ঠিক আছে? যেমন কেএসপি, ঠিক আছে, কেআইপি এই রিলেটেড। আর অধক্ষেপের যে ম্যাথ গুলো আছে বা কমন আয়ন ইফেক্ট যে আছে এগুলো আসতে পারে। আর আরেকটা হচ্ছে যে কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে, কোয়ান্টাম নাম্বার আমি কিউএন দিয়ে লিখলাম। আর লাস্ট যেটা আমাদের শর্ট সিলেবাসের জন্য একটু লেস ইম্পর্টেন্ট, যদিও আয়ন শনাক্তকরণ অনেকগুলো আছে কিন্তু শর্ট সিলেবাসে কিন্তু এটা কমিয়ে প্রায় হাফ করে ফেলা হয়েছে। তো সেটা হচ্ছে কি আয়ন শনাক্তকরণ, আয়ন শনাক্তকরণ। তো এই জিনিসগুলোর বাইরে কিন্তু এই চ্যাপ্টারে কোনো কোয়েশ্চেন আসে না। হ্যাঁ, তোমরা যতই যাই পড়ো এই চ্যাপ্টার থেকে এই জিনিসগুলোর বাইরে কোনো কোয়েশ্চেন আসবে না। তো এইগুলোর মধ্যে যদি আমি আবার একটু অর্ডার তোমাদেরকে বলি, তাহলে এই দ্রাব্যতা থেকে মানে বেশ ভালোই কোয়েশ্চেন আসে, ঠিক আছে? অধক্ষেপ পড়বে কিনা, তারপরে সময়ায়ন প্রভাব, এখান থেকে মানে অলমোস্ট শিওর একটা কোয়েশ্চেন আসে। কোয়ান্টাম নাম্বার আর এই যে এনার্জি, এগুলো মিক্সড ভাবে কোয়েশ্চেন আসে। যেমন তোমরা এই কোয়েশ্চেনটাই যদি দেখো, তো এখানে দেখো কি করা আছে, যে একটা নিউক্লিয়াস দেওয়া আছে, একটা পরমাণু মডেলের যে বৃত্তাকার কক্ষপথ গুলো দেওয়া আছে, এখানে কে এল এম এন দেওয়া আছে। দেন দেখো এই গ নাম্বার কোয়েশ্চেনটা বলছে উদ্দীপকে প্রদর্শিত সর্ববহিস্থ শক্তি স্তরের এল এবং এম এর মান হিসাব করে মোট অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করো। এটা কিন্তু কোথাকার যাচ্ছে? এটা যাচ্ছে কিন্তু আমাদের কোয়ান্টাম নাম্বার টপিক থেকে। আর যদি তোমরা ঘ নাম্বারটা দেখো, উদ্দীপকে প্রদর্শিত চিত্রে ইলেকট্রনটির অরবিটাল ধাপান্তরকালে বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য গণনা করে তা কোন অঞ্চলের হবে তা মূল্যায়ন করো। তাহলে এটা কিন্তু এই দুইটা কনসেপ্টের মধ্যে যাচ্ছে, এনার্জি আর তরঙ্গ দৈর্ঘ্য। সো আমি বলতেই পারি যে এর বাইরে থেকে কোনো কোয়েশ্চেন হবে না। আমি ফার্স্ট পেজে এটা লিখে নিলাম, আমি প্রত্যেকটা কোয়েশ্চেন যাব আর তোমরা দেখবা যে এই 6টা জিনিসের বাইরে কোনো কোয়েশ্চেন এসছে কিনা। আশা করি এই 6টা জিনিসের বাইরে কোনো প্রশ্ন তোমরা দেখতে পাবা না, ঠিক আছে? তো এইখানে বলেছে উদ্দীপকে প্রদর্শিত চিত্রে ইলেকট্রনটির অরবিটাল ধাপান্তর। তো এখানে ধাপান্তরটা যদিও আসে নাই, তো আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? মনে করো এটা এই ইলেকট্রনটা এইখান থেকে এইখানে ধাপান্তরিত হয়েছে, মানে এম এম থেকে কোথায় এল এ এসছে। ওকে, তো চলো আমরা পরবর্তীতে যাই। আচ্ছা দেখো ক খ এটা পরে থাকলো, বাকি থাক আমাদের, আমরা গ ঘয়ে আসি। গ নাম্বারে দেখো বলেছে যে উদ্দীপকে প্রদর্শিত সর্ববহিস্থ শক্তি স্তরে এল এবং এম এর মান হিসাব করে মোট অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করো। তো এটার জন্য আমরা আগে একটু বেসিকে আসি, ঠিক আছে? ছোট্ট একটু বেসিক আমরা নিয়ে নিব। দেখো আচ্ছা দেখো কোয়ান্টাম নাম্বার,
কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম নাম্বার মেনলি চারটা, তাই না? একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম নাম্বার, একটা হচ্ছে সহকারী কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, আর একটা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার, তাই না? তো প্রধান কোয়ান্টাম নাম্বার যেটা, প্রধান কোয়ান্টাম নাম্বার, এটাকে আমরা এই ছোট হাতের n দিয়ে রিপ্রেজেন্ট করি। তারপরে আমাদের আসে সহকারী কোয়ান্টাম নাম্বার বা সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার বলি, বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারও আমরা বলে থাকি। সহকারী কোয়ান্টাম নাম্বারকে আমরা স্মল l দিয়ে রিপ্রেজেন্ট করি। তারপরে আসে হচ্ছে চুম্বক কোয়ান্টাম নাম্বার বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এটাকে আমরা স্মল m দিয়ে রিপ্রেজেন্ট করি। আর তারপরে আসে হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার, এটাকে আমরা s দিয়ে রিপ্রেজেন্ট করি। তো আমরা একটু শর্টে জাস্ট এই এক পেজের মধ্যে এই চারটা কোয়ান্টাম নাম্বার ছোট্ট করে শিখে নিব। তো প্রধান কোয়ান্টাম নাম্বারটা কি রিপ্রেজেন্ট করে? প্রধান কোয়ান্টাম নাম্বারটা রিপ্রেজেন্ট করে ইলেকট্রনের শক্তি স্তরগুলো, কক্ষপথগুলো। হ্যাঁ, তো ধরো n = যদি 1 হয় তাহলে সেটাকে আমরা বলি প্রথম শক্তি স্তর বা প্রথম কক্ষপথ, এটাকে আমরা কে শেল বলে থাকি, ঠিক আছে? কে শেল। l = যদি 2 হয় তাহলে আমরা বলি এল শেল। n = 3 হলে আমরা বলি এম শেল। আর n = যদি 4 হয় তাহলে আমরা এটাকে বলি এন শেল। ওকে, আর যে কোনো প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে কত? 2n²। এটা আমরা জানি। যেমন আমি যদি তোমাকে বলি যে 3 নম্বর শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, তখন তুমি বসাবে 2 × 3², তার মানে 18। ওকে, আচ্ছা, এবার আসি সহকারী কোয়ান্টাম নাম্বার। তো সহকারী কোয়ান্টাম নাম্বার থেকে অত হাবিজাবি তোমার এখন জানা লাগবে না। তুমি জাস্ট এটুকু মনে রাখো যে এল এর মান কত থেকে কত হতে পারে? এল এর মান হতে পারে 0 টু কত? n-1 পর্যন্ত। আর আরেকটা জিনিস মনে রাখো, l = যদি 0 হয় তাহলে আমরা সেটা বলবো s। l = যদি 1 হয় তাহলে আমরা বলবো p সাবসেল। ওকে, l = যদি 2 হয় তাহলে d, আর l = যদি 3 হয় তাহলে আমরা বলবো f। ওকে, তো এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়ান্টাম নাম্বারের জন্য। এই l = 0 হলে s, 1 হলে p, 2 হলে d, 3 হলে f। এবার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারে আসি। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের মান আসলে হয়, m এর মান হয় 0 টু, মানে 0 টু না, মানে 0 সহ আর কি, 0 সহ ± l পর্যন্ত। যেমন l = যদি 2 হয় তাহলে m কত হয়? m হবে -2 থেকে শুরু হবে, -2, -1, 0, +1, +2। l যদি 3 হয় তাহলে কত হবে? -3 থেকে শুরু হবে, 0 সহ নিয়ে +3 পর্যন্ত হবে। ওকে, আচ্ছা, এই m আসলে কি মিন করে? যেমন p একটা সাবসেল না, এখন এই p এর 3টা ঘর আছে, ঠিক আছে? মানে আমি যদি ঘর আর উপঘর এভাবে বলি তাহলে এই যে p মনে করো একটা যদি বাড়ি হয় বা ফ্লোর হয়, এই ফ্লোরের মধ্যে 3টা ঘর। ওকে, তাহলে এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আসলে মিন করে অরবিটাল গুলো। ওকে, যেমন p এর ক্ষেত্রে আমরা কয়টা দেখতে পাই? p এর ক্ষেত্রে আমরা দেখতে পাবো px, py, pz, ঠিক আছে? d এর ক্ষেত্রে আমরা 5টা দেখতে পাই। ওকে, আচ্ছা, আর স্পিন কোয়ান্টাম নাম্বার আপাতত আমাদের এখানে লাগছে না। স্পিন কোয়ান্টাম নাম্বার যেমন ধরো যে 1s2, এখানে যে 2টা ইলেকট্রন আছে, তো একটা হচ্ছে এভাবে দেখানো হয়, একটা এভাবে দেখানো হয়। তো ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী, বা মানে এটা আসলে স্পিন বোঝানো হয়, যে অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ আবর্তন বোঝানো হয়। তো এটাকে আসলে +½ -½ এখন এটার কোনো ধরা বাঁধা নিয়ম নাই যে ক্লকওয়াইজ ঘুরলে প্লাস ধরতে হবে বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে মাইনাস ধরতে হবে, এমন কোনো নিয়ম নাই। একটা প্লাস ধরলে আর একটা মাইনাস ধরতে হবে। ওকে, মানে ওয়ান কাইন্ড অফ ভেক্টরের মতো। আচ্ছা, সো আমরা এই হচ্ছে কোয়ান্টাম নাম্বারের আমাদের বেসিক। তো সহকারী কোয়ান্টাম নাম্বারের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2 × 12 + 1, এই ফর্মুলাটা মাথায় রাখবা। আর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার হচ্ছে, এই যে ধরো p এর কয়টা ভাগ করলাম আমরা? p অরবিটালকে px, py, pz 3টা। তো এক একটা অরবিটালে 2টা করে ইলেকট্রন ধরতে পারে। কয়টা করে? 2টা করে ইলেকট্রন ধরতে পারে, এটা মাথায় রাখবা। ওকে, আচ্ছা, চলো আমরা তাহলে সামনে প্রসিড করি। হ্যাঁ, আমরা
এটা দেখছিলাম। তাহলে দেখো, উদ্দীপকে প্রদর্শিত সর্ববহিস্থ শক্তি স্তরে এল এবং এম এর মান হিসাব করতে বলা হয়েছে, তারপরে ইলেকট্রন ধারণ ক্ষমতা। তো সর্ববহিস্থ কক্ষপথ এখানে কি বলতো, এন, তাই না? তো আমরা একটু আগে বললাম যে যখন কে হয় এ মানে n ইকুয়াল টু 1 হলে কে, n ইকুয়াল টু 2 হলে এল, এভাবে n ইকুয়াল টু যদি 4 হয় বা চতুর্থ শক্তি স্তর, তাহলে আমরা n পাচ্ছি। তো এখানে এই যে n শেলের জন্য প্রধান কোয়ান্টাম নাম্বারের মান হচ্ছে 4। ওকে, আচ্ছা, তাহলে এটা তো থাকলো। এবার হচ্ছে আমাকে এল এর মান হিসাব করতে হবে। আমরা একটু আগে দেখলাম যে এল এর মান কি হয়, এল এর মান হয় 0 টু কত হয়, n-1 পর্যন্ত, 0 টু n-1 পর্যন্ত। তাহলে n ইকুয়াল টু যখন 4, তখন এল এর মান কত হবে বলতো? এল এর মান হবে 0, 1, 2, 3। তাহলে টোটাল n এর মান আমি কয়টা পাচ্ছি? n এর মান আমি টোটাল পাচ্ছি 4টা, তাই কিনা? আচ্ছা, থাকলো। এখন আসো, এল এর মান যখন 0, এল এর মান যখন 0, তখন এটা আসলে কি হবে, এস সাবসেল হবে, তাই কিনা? আচ্ছা, এম এর মান কত হয় বলেছিলাম? এম এর মান মাইনাস এল থেকে 0 সহ প্লাস এল পর্যন্ত, তাই না? প্লাস এল পর্যন্ত, মাইনাস এল থেকে 0 সহ প্লাস এল পর্যন্ত। তাহলে এল এর মান যখন 0, তখন এটা এস অরবিটাল হচ্ছে, ইটস ওকে। এখন কথা হচ্ছে, তাহলে এল এর মানের জন্য আমি এম এর মানটাও চাই। তাহলে এম এর মান কত হবে? মাইনাস এল থেকে 0 সহ প্লাস এল। তো এখানে এল এর মানই তো 0, তো -0, তারপরে 0, তারপরে আবার +0, এটা তো দেওয়ার কোনো মানে হয় না, তাই না? তাহলে এল এর মান যদি 0 হয়, এম এর মানও এখানে 0। ওকে, আচ্ছা, এবার আসি, এল এর মান যদি 1 হয়, 1 হলে কি হয় বলতো? পি সাবসেল, তাই না? আচ্ছা, এবার আসো, এল এর মান যদি 1 হয়, তাহলে এম এর মান কত হবে? -1, 0, +1। ওকে, আচ্ছা, এল এর মান যদি 2 হয়, তাহলে এল এর মান 2 হলে আমরা আগের ইয়াতে স্লাইডে বললাম যে সেটা হয় কি, ডি সাবসেল, তাই না? তাহলে ডি সাবসেল। তাহলে এটা কত হবে? এম এর মান কত হবে? -2, -1, 0, +1, +2। ওকে, আচ্ছা, এল এর মান যদি হয় 3, তাহলে এটা হবে এফ সাবসেল। তো এল এর মান যদি 3 হয়, তাহলে এম এর মান কত হবে? -3, -2, -1, 0, +1, +2, +3। এবার তাহলে তো আমরা এল এর মান আর এম এর মান পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে যে এখানে এল এর মান আর এম এর মান হিসাব করে তোমাকে থেমে যেতে বলে নাই, তোমাকে বলেছে যে এগুলোকে কাজে লাগিয়ে তুমি মোট অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করো। তো আমি বলেছি অরবিটাল সংখ্যা কি, এম এর যতগুলো মান ততগুলোই হচ্ছে কি অরবিটাল সংখ্যা, তাই না? তো এম এর মান কয়টা পাচ্ছ? এখানে 1টা, এখানে 3টা, এখানে 5টা, এখানে 7টা। তাহলে টোটাল অরবিটাল কয়টা পাচ্ছি আমরা? টোটাল অরবিটাল হচ্ছে 1 + 3 + 5 + 7, তাই না? তাহলে কত? 10 আর 6 16টি, টোটাল 16টা অরবিটাল। এবার আসো, তোমাকে যে এত ঘুরিয়ে পেঁচে ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করার যে দিয়েছে, সেটা তো তুমি এমনিতেই পেয়ে যেতা। n ইকুয়াল টু যদি 4 হয়, তাহলে টোটাল ইলেকট্রন কত হবে? টোটাল ইলেকট্রন কত হবে বলো তো? 2 × n² না, 4², তাহলে কত? 32টা ইলেকট্রন। এটা তো তুমি এভাবে পেয়ে যাচ্ছিলা, কিন্তু এভাবে না দিয়ে তোমাকে কিন্তু অনেক ঘুরিয়ে পেঁচে বের করতে বলেছে, কারণ তোমাকে তো 3টা মার্ক দেওয়া লাগবে, তাই না? আচ্ছা, যাই হোক, তো অরবিটাল পাচ্ছি 16টা। আর আমি বললাম যে একটা অরবিটালে ইলেকট্রন ধরতে পারে কয়টা করে? 2টা করে। তাহলে 16টা অরবিটালে টোটাল ইলেকট্রন কয়টা হবে? টোটাল ইলেকট্রন হচ্ছে 16 × 2, দ্যাট মিনস 32টি।
সো এই হচ্ছে এই কোয়েশ্চেনটার ডিটেইলিং একটা অ্যান্সার। তুমি প্রথমে এন এর মানটা পেলা, এন এর মান থেকে এল হিসেব করলা, এল এর পরে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার হিসেব করলা, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ততগুলো হচ্ছে অরবিটাল, আর অরবিটালকে 2 দিয়ে গুণ করে আমরা ইলেকট্রন নাম্বার পেলাম। ওকে, আচ্ছা, তাহলে এই ছিল আমাদের এটার অ্যান্সার। তাহলে আমরা এখন ঘয়ে যাই। ওকে, আচ্ছা দেখো, ঘ নাম্বারে বলেছে উদ্দীপকে প্রদর্শিত চিত্রে ইলেকট্রনটির অরবিটাল ধাপান্তরকালে বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য। তো এই তরঙ্গ দৈর্ঘ্য বের করার সময়, আচ্ছা আমি কি বলেছিলাম যে ইলেকট্রনটা কোথা থেকে কোথায় যাচ্ছে, আমি এখানে যেহেতু এটা আসে নাই, তো আমি একটা ধরে নিচ্ছি যে ইলেকট্রনটা যাচ্ছে এই ধরো এন থেকে এলে, ঠিক আছে, এন থেকে এলে। তাহলে ইলেকট্রনটা কোথায় যাচ্ছে, যখন এন শেল, ঠিক আছে, এন শেলের জন্য এন কত, এন হচ্ছে 4, আর এল শেলের জন্য এন হচ্ছে 2, তাহলে ইলেকট্রন এসেছে 4 থেকে 2 তে। তো এরকম জিনিসের ক্ষেত্রে যখন তোমাকে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে দিবে, তো ইলেকট্রন যখন উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তি স্তরে আসে, আমরা জানি একটা শক্তি বিকিরিত হয়, তো ওই শক্তি থেকে আমরা তরঙ্গ দৈর্ঘ্যটা বের করতে পারি। তো এটা দুইটা মেথড আছে, একটা শক্তি বের করে করে দেন ল্যামডা বের করা যায়, আর একটা হচ্ছে ল্যামডা বের করা সরাসরি একটা ফর্মুলা আছে। ওকে, ল্যামডা বের করা সরাসরি একটা ফর্মুলা আছে, যেটা আমরা একটু নোট করে নিই। এটা হচ্ছে 1 ডিভাইডেড বাই ল্যামডা ইকুয়াল আর এইচ, যেটাকে আমরা রিডবার্গ ধ্রুবক বলি, দেন জেড স্কোয়ার ইন্টু 1 ডিভাইডেড বাই n1 স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই n2 স্কোয়ার। আচ্ছা, এখন এই ফর্মুলাতে আমরা যদি সরাসরি ভ্যালুগুলো বসিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। তো জেডটা কি, জেডটা আসলে হচ্ছে পারমাণবিক সংখ্যা। তো এইখানে কোনো একটা অ্যাটম বলে দেয়নি, তো আমরা এখানে হাইড্রোজেন অ্যাটম ধরে কাজ চালিয়ে দিব। ওকে, তো আমরা এখানে ধরে নিব যে জেড ইকুয়াল টু হচ্ছে 1। ওকে, আচ্ছা, আর এবার হচ্ছে আর এইচ এর একটা ভ্যালু লাগবে। তো আর এইচ এর ভ্যালু যেটা রিডবার্গ কনস্ট্যান্ট, এই আর এইচ এর ভ্যালু আমি এভাবে মনে রাখি যে 10, 9, 6, 7, 8। ঠিক আছে, 10, 9, 6, 7, 8, এটা পার সেন্টিমিটার ইউনিটে, আচ্ছা, এখন সব থেকে বড় কনফিউশন যেটা আসে যে n1 কত ধরবো, n2 কত ধরবো। ঠিক আছে, তো এটা আসলে n1 n2 তুমি ওইভাবে মনে রাখতে গেলে না অনেক সমস্যা হয়ে যাবে, এই কোথা থেকে আসলো কোথায় গেল এভাবে মনে রাখার দরকার নাই। তুমি মনে রাখবা যে সব সময় বিয়োগফল যখন আমরা বের করি, যদি আমরা পজিটিভ নাম্বার চাই, আমরা বড়টা থেকে ছোটটা বাদ দিতে যাব। ঠিক আছে, তার মানে আমাকে 1 ডিভাইডেড বাই n1 এই সংখ্যাটা হতে হবে বড়, আর 1 ডিভাইডেড বাই n1 যদি বড় হতে হয়, তাহলে n1 হতে হবে ছোট। ঠিক আছে, তো এই n1 আর n2 এর মাঝে আমি মনে রাখবো যে n1 হবে ছোটটা, n2 হবে বড়টা। ঠিক আছে, n1 হবে ছোটটা, n2 হবে বড়টা। কারণ নিচে যদি ছোট নাম্বার থাকে তাহলে টোটাল নাম্বারটা বড় হবে। যেমন আমি এটার ক্ষেত্রেই বলি, ধরো 1/2 আর 1/4 কোনটা বড়? দেখো নিচে কিন্তু 2 বড়, বাট যখন 1/2 করছি তখন 1/2টা কিন্তু 1/4 এর থেকে বড়। সো n1 আমরা নিব সবসময় স্মলটা, আর n2 হচ্ছে সবসময় লার্জ নাম্বারটা। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই ফর্মুলায় যদি এখন বসিয়ে দিই, তাহলে আমাদের ল্যামডা বের হয়ে যাবে। আমরা ফর্মুলায় বসিয়ে দিই 1/λ ইকুয়াল টু 10, 9, 6, 7, 8 ইন্টু 1 স্কোয়ার ইন্টু 1 ডিভাইডেড বাই n1, তাহলে কত, n1 হচ্ছে 2, n2 হচ্ছে 4, তাহলে 1/2 স্কোয়ার করলে 1/4 মাইনাস 1/n2 স্কোয়ার মানে 1/16। ওকে, তো তোমরা এটা যদি ক্যালকুলেট করো, তাহলে তোমরা এখান থেকে কিসের ভ্যালু পাবা, ল্যামডার ভ্যালুটা পেয়ে যাবা। আচ্ছা, আমার কাছে ক্যালকুলেটর নাই, তো আমি একটু ক্যালকুলেটরটা নিয়ে ফেলি, দেন আমি ক্যালকুলেট করে এটা বলে দিচ্ছি। তোমরা যদি এটা ক্যালকুলেট করো, তাহলে ল্যামডার যে ভ্যালুটা পাবা, ল্যামডার ভ্যালুটা কিন্তু পাবা সেন্টিমিটার ইউনিটে। ঠিক আছে, ল্যামডার ভ্যালুটা পাওয়া যাবে সেন্টিমিটার ইউনিটে। কারণ কি, কারণ আমি আর এইচ এর ভ্যালুটা নিয়েছি পার সেন্টিমিটার ইউনিটে। ওকে, তো আর এইচ এর ভ্যালুটা যেহেতু পার সেন্টিমিটার ইউনিটে নিয়েছি, তাই ল্যামডাটাও আমরা পাবো সেন্টিমিটার ইউনিটে। ওকে, সো সেন্টিমিটার থেকে
দেন তোমরা মিটারে করে নিতে পারো, চাইলে ন্যানোমিটার করে নিতে পারো। হ্যাঁ, এটা আসলে ডিপেন্ড করে তোমাদের উপরে যে তোমরা সেন্টিমিটারে রাখবা নাকি ন্যানোমিটারে রাখবা। তোমরা সেন্টিমিটার থেকে মিটারে যেতে গেলে 1 সেন্টিমিটার ইকুয়াল টু 10⁻⁻² মিটার, এই ফরম্যাটটা তোমরা কাজে লাগাতে পারো। যাই হোক, তো এটা তোমরা একটু ক্যালকুলেট করে নিবা, ঠিক আছে, যে ল্যামডার এই ভ্যালুটা বসালে এটা কত হবে। জাস্ট সবকিছুই ওকে, হ্যাঁ, জাস্ট এটা বসিয়ে দিলেই কিন্তু একটা অ্যান্সার চলে আসবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা পরবর্তী কোশ্চিনে যাই। আমাদের ঘ নাম্বার হয়ে গেল, তাহলে একটা কোশ্চিন আমরা সলভ করে ফেললাম। ওকে, আচ্ছা, এবার আমাদের আরেকটা কোশ্চিন। তো আমি আবার আগের কথায় আসি যে আমরা হচ্ছে ক খ এখন দেখবো না, গ ঘটা আগে দেখবো। ওকে, আচ্ছা, তো এখানে দেখো সেম টাইপের কোশ্চিন, কিন্তু ওইটা আর এটা সেম টাইপের কোশ্চিন, বাট নেওয়া এই কারণে হয়েছে যাতে আমি তোমাকে দেখাতে পারি যে কোশ্চিন গুলো যে আসলে সেম টাইপের হয়, এটা যাতে আমি তোমাকে বোঝাতে পারি, এজন্য এটা আর কি নেওয়া হয়েছে। যেমন বলছে উদ্দীপকে প্রদর্শিত ইলেকট্রন স্থানান্তরে বিকিরিত শক্তির পরিমাণ নির্ণয় করো। তো বিকিরিত শক্তির পরিমাণ চেয়েছে, ঠিক আছে। দেখো কোথা থেকে কোথায় এসছে, আমি যদি এই সিকিউটাতে, তো তোমরা ভালো মতো খেয়াল করবা। আচ্ছা দেখো, এটার জন্য হচ্ছে n = 1, এটার জন্য হচ্ছে n = 2, এটার জন্য হচ্ছে n = 3। ওকে, তো এই হচ্ছে তিনটা শক্তি স্তর দেওয়া আছে। তো ইলেকট্রনটা কোথা থেকে কোথায় এসছে, দেখো তৃতীয় শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে এসছে। তো তৃতীয় শক্তি স্তর থেকে যদি দ্বিতীয় শক্তি স্তরে আসে তাহলে শক্তির বিকিরণ হবে। তো এই শক্তির বিকিরণটা কি হবে, কিভাবে বের করতে হবে, সেটা অবভিয়াসলি এই দুইটা শক্তির পার্থক্য বের করে পাওয়া যাবে। ওকে, আচ্ছা, তো শক্তি বের করার জন্য, যে কোনো কক্ষপথে শক্তি বের করার জন্য আমাদের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে En = -2.18 × 10⁻⁻18 × Z² / n²। ঠিক আছে, এই ফর্মুলা যদি আমরা ইউজ করি তাহলে আমরা n তম কক্ষপথে শক্তি বের করতে পারবো। সেটা হতে পারে প্রথম কক্ষপথ যদি হয় তাহলে n = 1 বসাবা, যদি দ্বিতীয় কক্ষপথ হয় তাহলে n = 2 বসাবা। z কি, z এখানে হচ্ছে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা। তোমাদেরকে ওই অত বড় হাবিজাবি সূত্র মুখস্থ রাখার দরকার নাই, n² h² / 4π² হ্যান ত্যান দরকার নাই। এটা সরাসরি অ্যাপ্লাই করবা, কোনো সমস্যা নাই। কারণ n² h² হ্যান ত্যান 4π² এগুলা কিন্তু একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টের ভ্যালু বসে এই মানটা আসে, তাই না। তাহলে n তম কক্ষপথের শক্তি হচ্ছে -2.18 × 10⁻⁻18 × Z² / n²। z হচ্ছে কি পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা কি, যেমন তোমাকে যদি বলা হয় এটা যদি সোডিয়াম পরমাণু বলা হয় তাহলে সোডিয়াম পরমাণুর জন্য z কত হবে, z হবে 11। কেউ আবার ভর বসিয়ে ফেলবে না, z হচ্ছে পারমাণবিক সংখ্যা। যেমন সোডিয়ামের জন্য 11, তোমাকে যদি ক্লোরিন বলা হয় তাহলে ক্লোরিনের জন্য z কত হবে, 17 হবে। ওকে, তাহলে z গুলো এভাবে তোমরা মনে রাখবা। তো আমরা ই দিয়ে একটা দেখতে পারি, চলো আমরা পুরো কোশ্চেনটা গ নাম্বারটা সলভ করি। আচ্ছা, এটা ক খ গেল, গ নাম্বারে আসো। আচ্ছা দেখো, গ নাম্বারে বলছে যে ওই যে সেম কোশ্চেনটাই, এখন শক্তির পার্থক্য বের করতে হবে, বিকিরিত শক্তির পরিমাণ। তো উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসছে, তাই না। তাহলে প্রথমে কি করতে হবে, এই যে আমি বলেছিলাম যে এটার জন্য n = 3 আর এটার জন্য n = 2। তাহলে প্রথমে যেটা করতে হবে n = 3 তে শক্তি বের করতে হবে, দেন n = 2 তে শক্তি বের করতে হবে, দেন দুইটা বিয়োগ করতে হবে। ওকে, আচ্ছা, ভালো কথা। তো আমরা n = 3 এর জন্য, n = 3 এর জন্য শক্তি E3 = -2.18 × 10⁻⁻18 ইন্টু কি হবে Z² / n², তাই না। তো Z² / n²। তো যখন n = 3 বসিয়ে দিবা, আর এখানে যেহেতু কিছু বলা নাই তাহলে আমরা z = কত ধরে নিব, z = আমরা ধরে নিব 1।
z ইকুয়াল টু ধরে নিব 1। তাহলে এখানে এই ডাটাটা বসিয়ে দাও, -2.18 ইন্টু 10 টু দি পাওয়ার -18 ইন্টু 1 ডিভাইডেড বাই n ইকুয়াল টু 3 এর জন্য 9। ওকে, তাহলে এটা আমরা পেলাম E3। এটা অবভিয়াসলি জুল ইউনিটে। ওকে, এটার ইউনিট হবে জুল। আচ্ছা, এবার আমরা তাহলে n ইকুয়াল টু 2 এর জন্য n ইকুয়াল 2 এর জন্য আমরা E2 বের করি। তাহলে E2 হবে -2.18 ইন্টু 10 টু দি পাওয়ার -18 ইন্টু z স্কোয়ার বাই n স্কোয়ার, z তো 1, ডিভাইডেড বাই 4। ওকে, তাহলে আমরা E3 E2 পেয়ে গেলাম। দেন এই দুইটা যদি আমরা বিয়োগ করতে পারি তাহলে কিন্তু আমাদের কি বের হয়ে যাবে, এটার মানে তোমার যে ডিফারেন্স সেটা বের হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে ডেল্টা ই যেটা আমরা বের করব, ডেল্টা ই ইকুয়াল টু আমরা লিখব E3 মাইনাস E2। তো আসলে যখন মাইনাস করব E2 টা, তখন মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে। সো ঘাবড়ানোর দরকার নাই, মাইনাস মাইনাসে প্লাস হবে, প্লাস হয়ে থাক, কোনো সমস্যা নাই সেটা নিয়ে। ওকে, আচ্ছা, দেন এখান থেকে যে ভ্যালুটা পাবা সেটাই হচ্ছে ডেল্টা ই এর ভ্যালু। ওকে, তাহলে এটার একটা ডাটা তুমি পাবা E3 এর ভ্যালু, দেন এখান থেকে E2 এর একটা ভ্যালু পাবা। দেন এই দুইটা ভ্যালু যদি তুমি মানে বিয়োগ করে দাও তাহলে এই মোট বিকিরিত শক্তির পরিমাণ তুমি পেয়ে যাচ্ছ। এখন এই ম্যাথটা আরেকটা মেথডে করা যায়, যেটা আমি এখানে বলে দিব, কারণ আমি আগে ওই থিওরিটা করিয়ে আসলাম। এখনই কিভাবে আমরা জানি যে ডেল্টা ই ইকুয়াল টু HC ডিভাইডেড বাই ল্যামডা, এটা আমরা একটু আগে করে আসলাম। ঠিক আছে, সো আমরা যদি কোনোভাবে ল্যামডার ভ্যালুটা পেয়ে যাই তাহলে কিন্তু এখান থেকে শক্তির পার্থক্যটা পেয়ে যাব। আর আমরা আগের স্লাইডে 1 বাই ল্যামডা এটার একটা সরাসরি ফর্মুলা দেখে আসলাম, যে 1 বাই ল্যামডা ইকুয়াল RH z স্কোয়ার 1 ডিভাইডেড বাই n1 স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই n2 স্কোয়ার। তাহলে এখান থেকে কিন্তু 1 বাই ল্যামডাটা তুমি সরাসরি পেয়ে যাচ্ছ। তো এই 1 বাই ল্যামডা বা ল্যামডার ভ্যালুটা যদি তুমি এখানে পুট করে দাও তাহলে কিন্তু সরাসরি ভ্যালুটা তুমি এখান থেকে পেয়ে যাবা, মানে তোমাকে এত আর খাটনি করা লাগবে না। ওকে, সো এখানে তুমি h এর মান তো জানো, কি h এর মান প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট কত 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -34 কত জুল সেকেন্ড। আর c হচ্ছে আলোর বেগ জানো 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। আর RH এর ভ্যালু আগের স্লাইডে বলে দেওয়া আছে, z এর ভ্যালু 1 ধরে নিবা। আচ্ছা, n1 n2 কোনটা ধরবা বলো তো? দেখো আমি বলেছিলাম n1 হবে সবসময় ছোটটা, n2 হবে সবসময় বড়টা। তাহলে n1 হবে এখানে 2 আর n2 হবে হচ্ছে 3। তাহলে এখান থেকে ল্যামডা বের করবা, ল্যামডা বের করে এখানে বসিয়ে দিবা, হয়ে গেল, শেষ। আর আরেকটা খেয়াল রাখবা যে রিডবার্গ ধ্রুবক আমরা যখন ওই যে RH যখন আমরা নিব হচ্ছে 10, 9, 6, 7, 8, তখন আমরা ল্যামডা পাবো কিসে? ল্যামডা পাবো সেন্টিমিটার ইউনিটে। দেন ওটাকে কিন্তু মিটারে করে নিতে হবে। ওকে, কিভাবে মিটারে করব? ধরো তোমার কাছে 10 সেন্টিমিটার আসলো, তাহলে সেন্টিমিটার থেকে মিটারে করতে গেলে 10 টু দি পাওয়ার -2 গুণ দিব। ওকে, এভাবে আমরা মিটারে করে নিব, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের এটা শেষ হলো, আমরা পরেরটাতে যাই। বলছে উদ্দীপকে E1 এবং E2 শক্তি স্তরের মধ্যে কোনটির শক্তি বেশি? ঠিক আছে, সো এটা তো আমার আর এক্সপ্লেন করার কিছু নাই তোমাদের কাছে, তাই না? তোমরা কি করবা, দুইটা শক্তি বের করবা, তাহলে তো হয়ে গেল, তাই না? তোমার এখানে E2 যখন বের করবা তখন ওই আমরা n তম কক্ষপথের শক্তি বের করার জন্য তো একটা ফর্মুলা দেখে নিলাম। আমরা n তম কক্ষপথে শক্তি বের করার জন্য ফর্মুলা কি দেখলাম? -2.18 ইন্টু 10 টু দি পাওয়ার -18 ইন্টু z স্কোয়ার বাই n স্কোয়ার। এই ফর্মুলা আমরা দেখে নিলাম, তাই না? তো এখানে যখন আমরা E1 আর E2 বলেছে, তো E1 কোনটা যখন n ইকুয়াল টু 1, E2 কোনটা যখন n ইকুয়াল টু 2। ঠিক আছে, তাহলে একবার n ইকুয়াল টু 1 ধরে এই ফর্মুলা ইউজ করবা, দেন একটা শক্তির মান পাবা। আবার কি করবা, n ইকুয়াল টু 2 ধরে এই ডাটাটা ইউজ করবা। ঠিক আছে, তাহলে তোমরা
দুইটা শক্তি পেয়ে যাবা, তারপরে তো তুলনা তোমরা করতেই পারছো যে কোনটা বড় কোনটা ছোট। সো আসলে এই জিনিসগুলো ওই যে বারবার সেম জিনিস দিয়ে আসে, সেম ফর্মুলা দিয়ে আসে, কোনোভাবে তোমাদেরকে এটা নিয়ে ওয়ারিড হওয়ার দরকার নাই যে মানে আমরা এই চ্যাপ্টার কিভাবে কমপ্লিট করব, কত কোন কোন থিওরিগুলো পড়তে হবে। আমি প্রথমে যে 6টা থিওরি বলে দিয়েছি ওর বাইরে একটা সিঙ্গেল কোয়েশ্চেনও তোমার এই চ্যাপ্টার থেকে আসবে না। ওকে, আচ্ছা, সো এটা আর বলে দেওয়ার দরকার নাই, কারণ আমি আগের কোয়েশ্চেনে তোমাদেরকে পুরো মেথডটাই বলে দিয়েছি, আর এখানে তোমরা এই ফর্মুলা ইউজ করলে এটা হয়ে যাচ্ছে। আমার এই একই টাইপের সিকিউ মানে দুইবার নেওয়ার কারণ হচ্ছে যাতে তোমরা মানে ব্যাপারটা দেখতে পাও, আর আমি যাতে বলে দিতে পারি যে হ্যাঁ এগুলোই বারবার আসে। আচ্ছা, তাহলে চলো পরবর্তীতে যাই। এবার হয়তোবা আমরা আর সেম টাইপ দেখতে পাবো না। আচ্ছা, সেম টাইপ এটা আমি জাস্ট তোমাদেরকে নেওয়ার জন্য দেখেছি। আমরা যে ফার্স্টে একটা কোয়েশ্চেন করেছিলাম না, এটা আর এটা একদম হুবহু কোয়েশ্চেন, কিন্তু এটা কিন্তু 2 বছর মানে মানে দুই আলাদা আলাদা বছরে এসেছে বোর্ডে। ঠিক আছে, দেখো কি বলেছে যে উদ্দীপকের পরমাণু মডেলের বহিস্থ স্তরের এল এবং এম এর মান হিসাব করে মোট ইলেকট্রন নির্ণয় করো। কোয়েশ্চেন কিন্তু আলাদা, হ্যাঁ মানে উদ্দীপক আলাদা, আলাদা বলতে প্যাটার্নটা জাস্ট আলাদা। এখানে N4 1 2 3 4 করে দেওয়া আছে, ওখানে KLMN দেওয়া ছিল, বাট এই গ নাম্বার কোয়েশ্চেনটা 100% সেম। ওকে, ঘ নাম্বারটা দেখো, উদ্দীপকে ধাপান্তরিত ইলেকট্রনের জন্য তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়পূর্বক সৃষ্ট বর্ণালী দৃশ্যমান হবে কিনা। ঠিক আছে, সো এখানেও কিন্তু আগেরটার মতোই, আগের বার তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলেছিল, হ্যাঁ, এবং কোন রেঞ্জের হবে বলতে বলেছিল, তো রেঞ্জ কিন্তু একটা দেওয়া থাকে। ঠিক আছে, সো এইখানে তোমরা সেম ভাবে তরঙ্গ দৈর্ঘ্যটা বের করে নিতে পারো। কিভাবে বের করবা? আচ্ছা, এটা তো আমাদের হয়ে যাচ্ছে। এইখানে তরঙ্গ দৈর্ঘ্য বের করার জন্য ওই যে সেম ফর্মুলা আবার লিখে দিচ্ছি আমি, যে 1/λ ইকুয়াল RH জেড স্কোয়ার 1/n1 স্কোয়ার। আচ্ছা, এটা তো সি নাম্বারে থেকে গেছে তাই না? আচ্ছা, সি নাম্বার না, আমরা এটা ডি নাম্বারের জন্য, হ্যাঁ এটা দেখো ধাপান্তরে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়। তাহলে আমরা তরঙ্গ দৈর্ঘ্যের জন্য পড়েছিলাম 1/λ ইকুয়াল RH জেড স্কোয়ার 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এটা কিন্তু মানে এই চ্যাপ্টারের একটা মানে মোস্ট শিওর কোয়েশ্চেন, মানে এটা দিবেই, দিবে বলতে দিবে, কোনো মিস নাই, বুঝছো? এটা দিবে, না হয় মানে দ্রাব্যতার একটা ম্যাথ দিবে অধক্ষেপের, এই দুইটার বাইরে তো কোয়েশ্চেন এই চ্যাপ্টার থেকে পসিবলই না। আচ্ছা, তাহলে এখানে বিকিরণ কোথা থেকে কোথায় হয়েছে দেখো তো, এই যে n ইকুয়াল 4 থেকে কোথায় হয়েছে, n ইকুয়াল 1 এ। তাহলে আমরা বলেছি যে n1 ধরবো সবসময় কোনটা, ছোটটা, তাহলে n1 হচ্ছে 4 নাকি, n1 হচ্ছে আচ্ছা n2 4 আর n1 হচ্ছে 1, n1 সবসময় ধরবো ছোটটা। আচ্ছা, RH কত আবার লিখে দিই, RH হচ্ছে 10 9 6 7 8 পার সেন্টিমিটার। জেড কত, জেড এখানে আমরা ধরবো 1। অনেকে কিন্তু জেডটা ফর্মুলাতে লিখে না, কিন্তু হুট করে ধরো তোমাকে এই নিচে বলে দিল যে এটা হচ্ছে সোডিয়াম পরমাণু, তখন কিন্তু তুমি যদি এখানে জেড স্কোয়ার না দাও তাহলে কিন্তু তোমার ম্যাথ শেষ। হ্যাঁ, তুমি সারা জীবন কোচিং এ করে গেলা, প্রাইভেটে করে গেলা, RH 1/n1 স্কোয়ার মাইনাস n2 স্কোয়ার, পুরোটাই ভুল যাবে যদি তুমি জেড স্কোয়ার কাউন্টে না আনো। আর যদি জেড না বলে দেয় তাহলে তো 1 ধরেই নিলা। ঠিক আছে, সো এইভাবেই ফর্মুলাটা মনে রাখবা, আলাদাভাবে মনে রাখার দরকার নেই। ওকে, তাহলে RH এর মান এটা বসিয়ে, জেড এর মান এটা বসিয়ে, n1 n2 বসিয়ে দিলে তুমি ল্যামডা পাবা একটা সেন্টিমিটার ইউনিটে। ওকে, সো এই কাজটুকু তোমাদেরকে নিজে করতে হবে, অলসভাবে বসে থেকে তো লাভ নাই। শুধু ওই সামনে তুমি আইপ্যাড নিলা, ফোন নিলা, ক্লাস করলা, হ্যাঁ কিছু নোট করার দরকার নাই, তুমি বসে বসে শুধু ক্লাস দেখে গেলা আর বললা হ্যাঁ এটা তো আমি পারি, এটা তো আমি পারি। সো ওইভাবে না করে একটু খাতা কলম নিয়ে বসো, এটা একটু ক্যালকুলেট করো, ফর্মুলাটা লিখো খাতায়। ওকে, মানে আমরা যত শর্ট করে দিব মানে তোমাদের জন্য আসলে লাভজনক, যেমন আবার অনেকের জন্য কিন্তু ক্ষতিও হয়ে যাবে, কারণ অনেকে এটা দেখে মানে কিছুই করবে না, পড়বেও না, হ্যাঁ জাস্ট ভিডিও দেখে নিয়েছে, দেন ওর কাজ শেষ, ও এটা ভাববে। সো ভিডিও দেখে নিলেই শুধু কাজ শেষ না,
এগুলো আমরা অ্যানালাইসিস করেছি, আর তোমরা এটাকে জাস্ট পড়বা, ভালো মতো নোট করে বারবার প্র্যাকটিস করে দেন যাবা। ওকে, অ্যানালাইসিস তো আমরা করেছি, তোমরা করোনি। হ্যাঁ, সো তোমরা একটু খাটাখাটনি করো, এই ম্যাথগুলো করার চেষ্টা করো বাসায় নিজেরা। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এই শক্তি রিলেটেড বা তরঙ্গ দৈর্ঘ্য রিলেটেড আর কোয়ান্টাম নাম্বার রিলেটেড অলমোস্ট আমরা দেখে ফেললাম। এখন আমরা দেখি সামনে আর কি কি এ রিলেটেড কোয়েশ্চেন আসে। দেখো এখানে কি বলছে, যে উদ্দীপকে উল্লেখিত মডেলটির সর্ববহিস্থ কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে তা কোয়ান্টাম সংখ্যার সাহায্যে নির্ণয় করো। সেম কোয়েশ্চেন দেখো, সেম কোয়েশ্চেন কেন বলছি, আগের বার তোমাকে বলেছিল এল এর মান আর এম এর মান হিসাব করে দেন ইলেকট্রন সর্বোচ্চ হিসাব করো, কিন্তু এখানে তোমাকে এল এম না বলে বলেছে কোয়ান্টাম নাম্বার দিয়ে তুমি দেখাও। তো কোয়ান্টাম নাম্বার দিয়ে তুমি অনেক ভাবে দেখাতে পারো। প্রথম কথা হচ্ছে সর্ববহিস্থ কক্ষপথ বলেছে এটা, তাহলে এন ইকুয়াল কত 4। তো এন ইকুয়াল যদি 4 হয় তাহলে তুমি এখান থেকে একবার দেখে দিতে পারো যে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত। তো এখান থেকে যদি সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, হ্যাঁ, ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন, ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন কত হবে 2n স্কয়ার, তাহলে 2 ইন্টু 4 স্কয়ার, তাহলে 2 ইন্টু 16 মানে 32টি, 32টি। ঠিক আছে, তুমি এখান থেকে দেখে দিতে পারো। আবার n ইকুয়াল টু যদি 4 হয় তাহলে l কত হবে 0 1 2 3, তাহলে l এর মান কয়টা পাচ্ছ, l এর মান পাওয়া যাচ্ছে 4টা। তো l এর মান জানা থাকলে সেখান থেকে সর্বোচ্চ ইলেকট্রন হয় 2 ইন্টু 12 প্লাস 1। তো l কয়টা বলো তো 4টা, তাহলে এখান থেকে 2 ইন্টু 4 প্লাস 1, ঠিক আছে, 2 ইন্টু 12 প্লাস 1। তো এখান থেকেও তোমরা করে ফেলতে পারো। আবার যদি তোমাদেরকে m এর মান ধরে হিসাব করতে দেয়, ঠিক আছে, m এর মান ধরে যদি তোমাদেরকে হিসাব করতে দেয় তাও কিন্তু তোমরা এটা করে ফেলতে পারবা। যেমন l ইকুয়াল টু 0 1 2 3 যদি হয় তাহলে এখান থেকে m এর মান আমরা ফার্স্ট কোশ্চেনে কিন্তু অ্যানালাইসিস করা দেখেছি, সো এটা করে আমরা টাইম ওয়েস্ট করছি না। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের অলমোস্ট এই টাইপের কোশ্চেন গুলো হয়ে যাচ্ছে। কোয়ান্টাম নাম্বার থেকে আর কি কি আসতে পারে, আচ্ছা এটাও তোমরা পারবা, তরঙ্গ দৈর্ঘ্য।